শনিবার সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করবেন কোটা বিরোধী শিক্ষার্থীরা। রোববার বর্জন করা হবে ক্লাস পরীক্ষা। এদিকে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো সড়ক, মহাসড়ক, ট্রেন অবরোধ করে চাকরিতে কোটা বাতিলের দাবি জানান বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের কাছে জড়ো হন শিক্ষার্থীরা। সেখানে কিছুক্ষণ বিক্ষোভ করেন তারা, পরে শাহবাগ মোড়ে জড়ো হন, অবরোধ করেন সড়ক। এতে যানজট তৈরি হয় আশপাশের বিভিন্ন রাস্তায়। কোটার যে বৈষম্য সেটার নিপাতের জন্য আন্দোলন। শিক্ষার্থী সমাজ আজকে রাজপথে এসেছে, তারা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে যাবে না। বাংলাদেশে কোনো ধরনের কোটা আমরা চাই না। বাংলাদেশ একটা মেধাভিত্তিক রাষ্ট্র হবে। একই দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এতে দূরপাল্লার বাস ট্রাক আটকা পড়ে মহাসড়কে। 1 ঘন্টার কিছু কম সময় সেখানে অবস্থান করেন শিক্ষার্থীরা। কখনো নিজেকে অনগ্রসর বা ব্যাকওয়ার্ড সেকশন মনে হয় নাই। সো এই টাইমে এসে 24-এ এসে আমি কোটা প্রথা কোনোভাবেই যৌক্তিক মনে করি না। আমাদের দাবি হচ্ছে যেন অতি দ্রুততার সহিত এই হাইকোর্টের রায়কে অবৈধ ঘোষণা করে ছাত্র সমাজের অধিকারকে ফিরিয়ে দেওয়া হয়। বুধবারের মতো বৃহস্পতিবারও বরিশাল কুয়াকাটা সড়কে নামেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এছাড়া ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সঙ্গে ক্যাম্পাস এলাকায় জামালপুর এক্সপ্রেস ট্রেনও অবরোধ করেন তারা। এদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলে অন্তত 5 কিলোমিটার যানজট তৈরি হয়। এতে চরম ভোগান্তি পোহান যাত্রীরা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে বৃহস্পতিবার চতুর্থ দিনের মতো কর্মবিরতি পালন করেন সব সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে ঘোষণা শিক্ষকদের। শিক্ষকদের কর্মবিরতিতে অচলাবস্থা সৃষ্টি হয়েছে সরকারি বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে। সার্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে টানা চতুর্থ দিন কর্মবিরতি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। দাবি পূরণ হলে ক্লাসে ফিরে যাবেন বলে জানান তারা। বৃহস্পতিবারও বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষে পাঠদান, প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকে। শিক্ষকরা বলেন, স্কিমের কারণে জুলাইয়ে যোগ দেওয়া শিক্ষকরা অবসরের পর এককালীন টাকা ও অন্যান্য সুবিধা পাবে না। আর যতদিন তাদের দাবি আদায় হবে না ততদিন আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান তারা। আমরা শিক্ষক সমাজ চাবো যে অতি সত্বর আমাদের সাথে বসে একটা যৌক্তিক সমাধান সরকার করবে। যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন অব্যাহত রাখব। চলমান সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনের ফলে সেশন জটে পড়ার শঙ্কা শিক্ষার্থীদের। তবে শিক্ষকরা বলছেন, দাবি আদায় হলে অতিরিক্ত ক্লাস নিয়ে ক্ষতি পুষিয়ে দেওয়া হবে। এদিকে পদ্মা সেতু সংক্রান্ত সভার কারণে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে আন্দোলনরত শিক্ষক নেতাদের বৃহস্পতিবারের বৈঠক স্থগিত করা হয়। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তিস্তা প্রকল্পের কাজ কোন দেশ পাচ্ছে সেই সিদ্ধান্ত বাংলাদেশের। এক্ষেত্রে ঢাকার যে কোনো সিদ্ধান্তকেই সম্মান জানাবে বেইজিং। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় এই কথা জানান দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বলেন, এদেশের রিজার্ভ সংকট মোকাবেলায় সহায়তা করতে চায় তারা। প্রধানমন্ত্রীর চীন সফরে যুগান্তকারী ঘোষণা আসতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। তিস্তা নদীকে ঘিরে নেয়া মহাপরিকল্পনা বাস্তবায়নে যৌথ সমীক্ষা করে চীন। তবে এখন ভারতের আর্থিক সহায়তা প্রস্তাবে আগ্রহী বাংলাদেশ। প্রধানমন্ত্রী দিল্লি সফর শেষে সেই বার্তাই দিচ্ছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেইজিং সফর সামনে রেখে আবারও আলোচনায় তিস্তা প্রকল্প। এতে দিল্লির যুক্ত হওয়াকে বেইজিং কিভাবে দেখছে সেই প্রশ্ন রাখা হয় ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের কাছে। কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন আয়োজিত ডিকাপ টকে সেই জবাব দেন ইয়াও ওয়েন। জানান, তিস্তা নদী ব্যবস্থাপনা নিয়ে কাজ করতে প্রস্তাব দিয়েছে চীন। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। বাংলাদেশ সরকারের প্রস্তাবে তিস্তা প্রকল্প নিয়ে আমরা কাজ করছি। তবে এ প্রকল্প বাস্তবায়ন কে করবে তা বাংলাদেশ সরকারই সিদ্ধান্ত নেবে। আমরা চাই এ প্রকল্প দ্রুত বাস্তবায়ন হোক, কারণ এটি উত্তরাঞ্চলের মানুষের জন্যই প্রয়োজন। প্রকল্পটি নিয়ে বাংলাদেশের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। তাই এ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্তকেই সম্মান জানাবে চীন। ভারতের সঙ্গে যৌথভাবে তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীন আগ্রহী কিনা এ প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে রাষ্ট্রদূত জানান, চীন প্রস্তুত, তবে সিদ্ধান্ত নিতে হবে
বাংলাদেশকে। China is open with whatever proposal by Bangladesh side. আরেক প্রশ্নের উত্তরে ইয়াং ওয়েন বলেন, বাংলাদেশের রিজার্ভ সংকট মোকাবিলায় পাশে থাকতে চায় চীন। For the reserve, we do talk about these issues. রিজার্ভ সংকট মোকাবেলায় নতুন ধরনের প্রস্তাব নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। এটি বেজিংয়ের জন্য প্রথম। তবে আমরা বাংলাদেশকে সহযোগিতা করতে চাই। আশা করছি প্রধানমন্ত্রীর চীন সফরকালে এ বিষয়ে যুগান্তকারী সিদ্ধান্ত আসবে। চীন নেতৃত্বাধীন জোট জিডিআই এর দরজা বাংলাদেশের জন্য উন্মুক্ত। ঢাকা চাইলে এতে যুক্ত হতে পারে বলেও মন্তব্য করেন চীনের রাষ্ট্রদূত। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক আইজিপি বেনজির আহমেদের বান্দরবানের বাগানবাড়ি ও মৎস্য খামার সিলগালা করে দিয়েছে প্রশাসন। সকালে সোয়ালক মাঝের পাড়ায় 25 একরের ওই জায়গা পরিদর্শনে যান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন ও দুদকের একটি টিম। পরিদর্শন শেষে 30 কোটি টাকার এসব সম্পত্তি প্রশাসনের তত্ত্বাবধানে নেয়ার সাইনবোর্ড টানিয়ে সিলগালা করে দেয়া হয়। জেলা প্রশাসক জানিয়েছেন, বেনজির আহমেদের এসব সম্পত্তি থেকে যা আয় হবে তা সরকারের কোষাগারে জমা হবে। এছাড়া আদালতের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত তা জেলা প্রশাসনের তত্ত্বাবধানেই থাকবে। শুধু সমতলেই নয়, পাহাড়ি এলাকাতেও বেনজিরের সম্পত্তির খোঁজ পায় দুর্নীতি দমন কমিশন। জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমান ও তার পরিবারের 4টি ফ্ল্যাট এবং 866% জমি জব্দের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনে এই আদেশ দেয়। একই দিনে কাস্টমস কমিশনার এনামুল হকের 9তলা বাড়ি, 2টি ফ্ল্যাট সহ বেশ কিছু সম্পদ জব্দের আদেশ দেওয়া হয়। ছেলের বিলাসী জীবনযাপনের সূত্রে আলোচনায় আসেন এনবিআর কর্মকর্তা মতিউর রহমান। গেল মাসের শেষ দিকে তার অবৈধ সম্পদের বিষয়ে ব্যাপক সমালোচনা শুরু। এক পর্যায়ে তাকে ওএসডি করা হয়। নড়েচড়ে বসে দুদকও। কমিশনের অনুসন্ধানে মতিউর ও তার 2 স্ত্রী এবং সন্তানদের নামে বিপুল জমি, ফ্ল্যাট, রিসোর্ট, পিকনিক স্পট আর শিল্প প্রতিষ্ঠানের খোঁজ মেলে। দুদকের আশঙ্কা, এসব সম্পত্তি হস্তান্তর করতে পারেন মতিউর। এজন্য জব্দের আবেদন করা হয় আদালতে। দুদকের আবেদনে মতিউরের 4টি ফ্ল্যাট এবং 866% জমি জব্দের আদেশ দেয় আদালত। মতিউর রহমানের প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী এবং তার কন্যা এবং তার পুত্র প্রত্যেকের যা নামে যেগুলো আছে সেগুলা যতটুকু সত্যতা যাচাই করতে পেরেছি। জানা তো অনেক কিছু তথ্য আপনাদের পত্রিকা আসছে, মিডিয়াতে আসছে, কিন্তু আমরা সত্যতা যাচাই করার সাপেক্ষে এগুলা আমরা ক্রোকের আদেশ দেওয়া হয়। এদিকে দুদকের আবেদনে কাস্টমস কমিশনার এনামুল হকের বসুন্ধরায় 9তলা বাড়ি, বনানী ও কাকরাইলে 2টি ফ্ল্যাট, 3টি বাণিজ্যিক স্পেস ও গুলশানে কার পার্কিংয়ের জায়গা জব্দের আদেশ দিয়েছে আদালত। এর বাইরে গাজীপুর ও বাড্ডার জমিও জব্দের আদেশ দেওয়া হয়েছে। এনামুলের বিরুদ্ধে প্রায় 10 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা রয়েছে। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সরকারি খরচ কমাতে নতুন পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়। এই পরিপত্রে বিদেশ ভ্রমণ থেকে শুরু করে সরকারের বিভিন্ন খাতে বরাদ্দ করা অর্থের ব্যয় সংক্রান্ত দিক নির্দেশনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার অর্থ বিভাগের জারি করা পরিপত্রে বলা হয়, সরকারের নিজস্ব অর্থে সব ধরনের বিদেশ ভ্রমণ, ওয়ার্কশপ ও সেমিনারে অংশগ্রহণ বন্ধ থাকবে। তবে এ ধরনের ভ্রমণ জরুরি হলে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে বিদেশ ভ্রমণ করা যাবে। পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় সরকারি অর্থায়নে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা, বিশ্ববিদ্যালয় ও স্কলারশিপ বা ফেলোশিপের আওতায় বৈদেশিক অর্থায়নে মাস্টার্স ও পিএইচডি কোর্সে অংশ নেওয়া যাবে। পরিপত্রে আরও বলা হয়, সব ধরনের থোক বরাদ্দ থেকে ব্যয় বন্ধ থাকবে। এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ করা অর্থের সর্বোচ্চ 80% ব্যয় করা যাবে। প্রধানমন্ত্রীর বিতর্কের প্রস্তাবে পুরোটাই আইন আদালতের ব্যাপার বলে মন্তব্য করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সকালে শ্রম আপিল ট্রাইব্যুনালে শুনানি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এই নোবেল বিজয়ী। এদিন শ্রম আইন লঙ্ঘনের মামলায় ইউনূস সহ 4 জনের জামিন 14 আগস্ট পর্যন্ত বাড়ানো হয়। ভারত সফর নিয়ে গেল 25 জুন সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে উঠে আসে গ্রামীণ ব্যাংক ও ডক্টর ইউনূস প্রসঙ্গ। তার বিভিন্ন অনিয়মের কথা উল্লেখ করে বিতর্কের চ্যালেঞ্জ ছুড়ে দেন প্রধানমন্ত্রী। জেলাসি করার কি আছে?
সে আসুক না, মাঠে আসুক, চলুক আমার সাথে, আমেরিকার ডিবেট হয় না, চলুক না, আসুক, কথা বলবো। বৃহস্পতিবার শ্রম আপিল ট্রাইব্যুনালে মোহাম্মদ ইউনুস হাজির হলে এই বিষয়ে জানতে চান সাংবাদিকরা। এ সময় পুরো বিষয়টি আইনি প্রক্রিয়ার অধীনে বলে মন্তব্য করেন মোহাম্মদ ইউনুস। এগুলো হলো তদন্তের বিষয়, বিতর্কের বিষয় না। এটা আইন আদালতের বিষয়, বিচার বিভাগের বিষয়। এখানে বিতর্কের কি আছে বা ডায়ালগের কি আছে আমি তো কিছু পেলাম না। এদিন সময় চেয়ে করা তার আবেদনের প্রেক্ষিতে ডক্টর ইউনুস সহ 4 জনের জামিন 14 আগস্ট পর্যন্ত বাড়ানো হয়। তবে স্থায়ী জামিনের আবেদনের বিরোধিতা করেন কলকারখানা অধিদপ্তরের আইনজীবী। আপিল আদালতে কখনো আসামির উপস্থিতি লাগে না, কারণ এটা বিচারিক আদালত না। আপিল নিষ্পত্তি পর্যন্ত দেন, কোর্টেরও ইচ্ছা আছে, কিন্তু সরকার পক্ষ বললেন যে না, ওনাদেরকে টিল পর্যন্ত দেওয়া, ধার্য তারিখ পর্যন্ত যদি জামিন দেন আমাদের কোনো আপত্তি নাই। আমরা সেই কথাটাই বলেছি, এবং এটা কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নাই, কোনো কিতাবে নাই যে উনি জামিন ধার্য তারিখ পর্যন্ত দিতে পারবে না। এটা ফুললি অর্ডার অফ দি ডিসক্রিপশন অফ দি অ্যাপিলেট কোর্ট। গ্রামীণ টেলিকমের শ্রম আইন লঙ্ঘনের মামলায় গত 1 জানুয়ারি ডক্টর ইউনুস সহ 4 জনকে 6 মাসের কারাদণ্ড দেয় ঢাকা শ্রম আদালত। এ নিয়ে পঞ্চমবারের মতো মেয়াদ বাড়ল জামিনের। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চাহিদার তুলনায় প্রতিদিন 1 কোটি ডিম বেশি উৎপাদন হলেও ভোক্তাকে কিনতে হচ্ছে বাড়তি দামে। পাইকারি পর্যায়ে কয়েক দফা হাত বদলের কারণে ডিমের বাজারে অস্থিরতা, বলছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মধ্যস্বত্বভোগীরা লাভ করলেও বিপাকে ক্রেতা। সেই সাথে মুরগির খাবারের দামের নিয়ন্ত্রণ কর্পোরেট কোম্পানির হাতে থাকায় বাড়ছে উৎপাদন খরচ, দাবি খামারিদের। রাজধানী তেজগাঁয়ে ডিমের পাইকারি বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, কিন্তু খবর পেয়ে আগেভাগেই দোকান বন্ধ করে চলে গেছেন অনেক বিক্রেতা। কয়েকটি দোকান খুলতে বাধ্য করেন কর্মকর্তারা। এ সময় ব্যবসায়ীদের কাছ থেকে বিক্রির রসিদ সংগ্রহ ও তথ্য যাচাই বাছাই করা হয়। বৃহস্পতিবার পাইকারিতে প্রতি পিস ডিম সর্বোচ্চ 10 টাকা 80 পয়সা এবং খুচরা পর্যায়ে 12 টাকা করে বিক্রি হয়, জানান ব্যবসায়ীরা। গত সপ্তাহে খুচরায় প্রতি পিস ছিল 13 টাকারও বেশি। দাম বৃদ্ধির জন্য পাল্টাপাল্টি দোষারোপ খুচরা ও পাইকারদের। 46 টাকা হালি, একালিতে 2 টাকা, কিন্তু অনেক দোকানদারে বিক্রি করতেছে আপনার 50 টাকা হালি। তো দোকানদার তো এই যে দোকানদারগুলো বেশি নিতেছে। ওদের এখানে গেলে তো দেখতে একদিন 100 টাকা বেশি আরেকদিন কম, তো এটা তো আর খুচরা বিক্রেতা দায়ী না। ডিমের বাজারে কারসাজির জন্য মধ্যস্বত্বভোগীদের দায়ী করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পাইকারি পর্যায়ে বারবার হাত বদলের কারণে অস্থির বাজার। একটি ডিম কয়েকবার হাত বদলের কারণেই মূলত এই দামটা বৃদ্ধি পাচ্ছে, এটি আমাদের অবজারভেশন। তো যিনারা প্রডিউসার ওনারাও পয়সা পাচ্ছেন না, কিন্তু ফাঁকতালে ভোক্তার পকেট থেকে পয়সাটা কাটা হচ্ছে। প্রতিটি ডিম উৎপাদনে খামার পর্যায়ে 10 টাকা 29 পয়সা খরচ হলেও ভোক্তাকে গুনতে হচ্ছে বাড়তি দাম। এজন্য মুরগির খাবার নিয়ন্ত্রণে কর্পোরেট কোম্পানির আধিপত্যকে দায়ী করছেন ক্ষুদ্র খামারিরা। গুটি কয়েকটা গ্রুপ আছে যাদের হাতে শুল্ক মুক্ত করে রাখলেও আমদানি বন্ধ করা, যার কারণে এরা সুযোগ নিয়ে এই পোল্ট্রি ফিডের দাম বাড়াচ্ছে, মুরগির বাচ্চার দ্বিগুণ দাম নিচ্ছে, যার কারণে ডিম এবং মুরগির উৎপাদন খরচ দ্বিগুণ হয়ে যাচ্ছে। প্রতিদিন দেশে 4 কোটি ডিমের চাহিদার বিপরীতে উৎপাদন প্রায় 5 কোটি। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর খুচরা বাজারে 100 টাকা ছাড়িয়েছে পেঁয়াজের দাম। 2 সপ্তাহের ব্যবধানে 20 টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে 105 থেকে 110 টাকায়। যাত্রাবাড়ি, খিলগাঁও, কারওয়ান বাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে। ভোক্তাদের অভিযোগ, 2-3 দিন পরপরই দাম বাড়ছে পণ্যটির, ফলে অসহনীয় হয়ে পড়ছে জনজীবন। এ সময় বাজারে সরকারের নজরদারি বাড়ানোর কথা জানান তারা। এদিকে পাইকারি ব্যবসায়ীরা জানায়, ভারত থেকে 4-5 মাস পেঁয়াজ আমদানি বন্ধ ছিল, ফলে সরবরাহ কম ছিল। পরে আবার ভারত পেঁয়াজ রপ্তানির অনুমতি দিলেও এর উপর 40% শুল্ক আরোপ করে। এতেই দেশে পেঁয়াজের দাম বেড়ে যায়। মহল্লা পর্যায়ে মহল্লায় একটু বেশি বিদায়ী, তো এই অফিস টাইমের গ্যাপে এখান থেকে আবার এটা নিচ্ছি। এখন বাজারের যে অবস্থাটা, সাধারণ মানুষ যে কতটা খারাপ অবস্থা আছে, এটা রাজনীতিবিদদের দায়িত্বে যারা আছে তাদের কথা এবং সাধারণ মানুষের জীবনে এটা আসলেই মিলে না। কারণ বাজারে 100 বছর মহল্লা না 100 টাকার উপরে কিন্তু মহল্লা থেকে যারা বাজার জানে। আগে মহল্লা আমরা বেচছি 80 টাকা, মহল্লা বেচছি 100 টাকা।
এখন দাম বাড়ছে, আমরাও বাড়ায় বসলে মহল্লা আরও বেশি বেচবো। এখন ওই সময়ে তো এই পেঁয়াজটা ঘাটতি বেশি হয়েছে, তো এখন যেহেতু এটা একটু শর্ট দেখাবে, একটু শর্ট হবে, ওই শর্টের কারণে একটু আমরা এখন আমদানি কম হইতেছে, এই কারণে দামটা বাড়তেছে। চূড়ান্ত ছাড়পত্র নিয়েও মালয়েশিয়ায় যেতে না পারায় 17,000 কর্মীকে 15 দিনের মধ্যে তাদের টাকা ফেরত দিতে হবে। সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে সময় বেঁধে দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এজেন্সির পাশাপাশি মন্ত্রণালয়েরও দায় রয়েছে বলে স্বীকার করেন তিনি। বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর শেষ সময় ছিল 31 মে। সব প্রক্রিয়া শেষ করেও যেতে পারেননি 17,777 জন বাংলাদেশি। তাদের অনেকেই উড়োজাহাজের টিকিট হাতে পাননি। আরেকটি অংশের মেলেনি মালয়েশিয়ায় নিয়োগকর্তার চূড়ান্ত সম্মতি। বিষয়টি জাতীয় সংসদ থেকে গড়ায় উচ্চ আদালত পর্যন্ত। এ ঘটনায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা 7 দিনের মধ্যে জানাতে নির্দেশ দেয় হাইকোর্ট। এর 4 দিনের মাথায় বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী জানান, যেতে না পারা প্রত্যেকের টাকা ফেরতের বিষয়ে কঠোর অবস্থানে মন্ত্রণালয়। বিকাশে টাকা দিয়েছে, কেউ নগদ টাকা দিয়েছে, কেউ জিয়ে দিয়েছে। প্রমাণস্বরূপ প্রমাণ যাদের থাকবে, যে যত টাকা দিয়েছে তাদের টাকা রিটার্ন দিবে। কোনো এজেন্সি এ বিষয়ে সরকারের নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন প্রতিমন্ত্রী। আমাদের মূল উদ্দেশ্য হইল কি মানুষের টাকা ফেরত দেওয়া। মূল উদ্দেশ্য হইল কি মানুষগুলোকে আবার মালয়েশিয়া হোক অন্য দেশে হোক তাদেরকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া। 15 দিনের ভিতরে যদি আপনারা না দেন তাহলে আপনাদের ব্যাপারে, আপনাদের যে দিতে পারবে না তাদের ব্যাপারে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। 18 জুলাইয়ের মধ্যে এজেন্সি থেকে টাকা ফেরত না পেলে কর্মীদের মন্ত্রণালয়ে জানানোর আহ্বান প্রতিমন্ত্রীর। সবাই কম বেশি আমরা যাই আছি। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন করে বৃষ্টি না হলেও সিলেট অঞ্চলের অনেক নদীর পানি এখনও বিপদসীমার ওপরে। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজারে এখনও পানিবন্দী 15 লাখ মানুষ। এদিকে উজানের ঢলে যমুনার পানি বেড়ে সিরাজগঞ্জ ও জামালপুরের 7 উপজেলার নিচু এলাকা প্লাবিত হয়েছে। এর মধ্যে আরও 4 দিন নদীর পানি বাড়ার পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। 2 দফা বন্যার ধকল কাটিয়ে ওঠার আগে আবারও বিপর্যস্ত সিলেট অঞ্চল। সুরমা কুশিয়ারার পানি কয়েকটি পয়েন্টে এখনও বিপদসীমার ওপরে। দুর্ভোগ কমেনি জেলার 6.5 লাখ পানিবন্দী মানুষের। পানি বললে বাসা বাড়িতে থাকা যায় না, মাল সামাল থাকা যায় না, খাওয়া যায় না, ব্যবসা বাণিজ্য নাই। বাড়ির পানি ঢুকিয়ে আমরা বই খাতা সব কিছু ভিজে গেছে। সুনামগঞ্জের তাহিরপুর ও বিশ্বম্ভরপুরের বিভিন্ন এলাকার পানি নামছে, বাড়ছে জামালগঞ্জ ও শান্তিগঞ্জে। 4 উপজেলায় পানিবন্দী প্রায় 6 লাখ মানুষ। পৌর শহরের বেশ কয়েকটি এলাকাও এখনও তলিয়ে আছে। ঘর বাংলা দেবকে দেখার মতন তো যদি সরকার কোনো সাহায্য করবে, কেউ আমরা দেখে না, চেয়ারম্যান মেম্বারে কুদলো না। বন্যার দুর্ভোগে মৌলভীবাজারের 5 উপজেলার 3 লাখের বেশি মানুষ। আশ্রয় কেন্দ্রে আছে 8,000-এর বেশি। নেত্রকোনার কলমাকান্দার 8 ইউনিয়নের নিচু এলাকা থেকে নামছে পানি, বাড়ছে বারহাট্টা ও সদরের 4 ইউনিয়নে। পানি বাড়ছে, মানুষের ক্ষতিগ্রস্ত করছে, ঘর বাড়িয়ে পানি, মানুষের ফিশারি ভাঙ্গিয়া গেছে। এতদিন ধরে মানুষ পানির মাঝে ঘর বইটি, পানির মাঝে মানুষের খাম খাস কিছু নাই। চুলার বাজার আন্দোলন যাইতেছে না, পানি উঠতেছে তুলি দিয়া। কুড়িগ্রামে দ্বিতীয় দফা বন্যায় 6 উপজেলার শতাধিক চরে পানিবন্দী 50,000 মানুষ। তলিয়ে আছে 500 হেক্টর জমির ফসল। যমুনার পানি বেড়ে সিরাজগঞ্জের 5 উপজেলার নিচু এলাকা ডুবে গেছে। জামালপুরের 2 উপজেলার 10 ইউনিয়নে পানি ঢুকেছে। আরও 4 দিন নদীতে পানি বাড়ার পূর্বাভাস আছে বলছে পানি উন্নয়ন বোর্ড। যমুনা নদীর পানি ইতিমধ্যে বিপদসীমা অতিক্রম করেছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী আগামী 4 দিন অন্তত পানি বৃদ্ধি পাবে। ফেনীর ফুলগাজী ও পরশুরামে 28 গ্রাম এখনো তলিয়ে। এদিকে 2 দিন পর সড়কের পানি নেমে যাওয়ায় খাগড়াছড়ির সঙ্গে রাঙ্গামাটির লংগদুর যান চলাচল স্বাভাবিক হয়েছে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল সংবাদ সন্ধ্যার আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আরও খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।